আমরা যা জানি তার সবটাই যদি ভুল হয়, দক্ষিণ এশিয়ার মানচিত্রে নীরবে ঘটে যাচ্ছে এক বিশাল রদবদল। এমন এক মেগা প্রকল্প যা শুধু বিদ্যুৎ দেবে না, বরং চিরকালের জন্য বদলে দেবে একটি দেশের ভূ রাজনৈতিক ভবিষ্যৎ। এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা সচরাচর প্রকাশ্যে আসে না। 12.65 বিলিয়ন ডলার, সংখ্যাটা একবার কল্পনা করুন। পদ্মা নদীর তীরে ঈশ্বর দিতে ঢালা হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ। এটা কেবল কোনো সাধারণ প্রজেক্ট নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একক বৃহত্তম অবকাঠামোগত বিনিয়োগ। লক্ষ্য, দেশের মোট চাহিদার প্রায় 10% মেটানো। কিন্তু এই গল্পের আরেকটা দিক আছে। প্রশ্ন হলো, যখন একটা জাতির ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগটাই ঢাকা পড়ে যায় নানা ধোঁয়াশা আর বিতর্কে, তখন আসলে কি ঘটে? একদিকে শোনানো হচ্ছে সম্পূর্ণ জ্বালানি নিরাপত্তার গালভরা প্রতিশ্রুতি, আর অন্যদিকে স্বাধীন বিশ্লেষকরা সতর্ক করছেন এক ভয়ঙ্কর অর্থনৈতিক ফাঁদের বিষয়ে। আজ আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। পর্ব 1, শক্তির নেপথ্যে। এই যাত্রার শুরুটা কিন্তু আজকে নয়। সেই 1973 সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বপন করা হয়েছিল এর বীজ। এরপর 2001 সালের মাস্টার প্ল্যান, আর 2011 সালে রাশিয়ার সাথে সেই ঐতিহাসিক চুক্তি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি রিয়্যাক্টর করে ইউরেনিয়াম লোডিংয়ের ঠিক দ্বার প্রান্তে। এটা শুধু সময়ের হিসেব নয়, এটা ক্ষমতার এক জটিল সমীকরণ। 33। এই একটা সংখ্যার মধ্য দিয়ে বাংলাদেশ ঢুকে যাচ্ছে বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ এক ক্লাবে। আনুষ্ঠানিকভাবে বিশ্বের 33তম দেশ হিসেবে শুরু হচ্ছে আমাদের পারমাণবিক শক্তির যুগ। এই অভিজাত বলয়ে প্রবেশ করা যে কোনো দেশের জন্যই একটা বিশাল প্রযুক্তিগত উল্লম্ফন। কিন্তু এর আসল দাম কত? পর্ব 2, সক্ষমতার সমীকরণ। একটা কথা প্রায়ই শোনা যায়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানেই কি আড়ালে পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি? না, বিজ্ঞান একেবারেই ভিন্ন কথা বলে। একটা বোমা বানাতে প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে, আর রূপপুরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কড়া নজরদারিতে যা ব্যবহার করা হবে তা মাত্র 5 থেকে 7% সমৃদ্ধ। কাজেই এই প্ল্যান্ট দিয়ে অস্ত্র তৈরি করা আক্ষরিক অর্থেই অসম্ভব। নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছে স্বয়ং রাশিয়া। বলা হচ্ছে এই জেনারেশন 3+ VVR 1200 রিয়্যাক্টরগুলো ফুকুশিমা পরবর্তী যুগের সবচেয়ে নিরাপদ প্রযুক্তি। এতে আছে 72 ঘণ্টার স্বয়ংক্রিয় প্যাসিভ কুলিং সিস্টেম। কোর মেলডাউন হলে গলিত জ্বালানি আটকে রাখার জন্য আছে কোর ক্যাচার। আর পুরো জিনিসটা ঢাকা আছে ডাবল কন্টেনমেন্ট রিইনফোর্সড কনক্রিট দিয়ে, যা 9 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে। অন্তত দাপ্তরিক কাগজপত্রে এমনটাই দাবি করা হচ্ছে। পর্ব 3, গোপন বাস্তবতা। ঠিক এখানেই লুকিয়ে আছে মূল রহস্য। এই নিশ্ছিদ্র নিরাপত্তার দাবির নিচেই চাপা পড়ে আছে অত্যন্ত অস্বস্তিকর এক সত্য। স্বাধীন জার্নালগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে, হাজার হাজার ভালভ, পাম্প আর জটিল সার্কিট, এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত মানুষের হাতেই নিয়ন্ত্রিত। আর মানুষ মানেই ভুল। প্ল্যান্ট যতই আধুনিক হোক না কেন, মানুষের সামান্য একটা ভুলেই ঘটে যেতে পারে অভাবনীয় বিপর্যয়। কোনো আধুনিক কোর ক্যাচার কি এর শতভাগ গ্যারান্টি দিতে পারে? সবচেয়ে উদ্বেগের বিষয় হল যাচাইযোগ্যতার অভাব। স্বাধীন গবেষকরা বলছেন, রূপপুরের মতো এত ঘনবসতিপূর্ণ এলাকায় এই নির্দিষ্ট রিয়্যাক্টরগুলোর জন্য সর্বজনীনভাবে উন্মুক্ত কোনো পরিবেশগত প্রভাব নিরূপণ বা EIA রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশই করা হয়নি। স্বাধীন তৃতীয় পক্ষের যাচাই ছাড়াই এত বিশাল একটা প্রকল্প এগিয়ে যাচ্ছে, এটা এক গভীর ধোঁয়াশা তৈরি করে। এবার চলুন আসল হিসেবে চোখ রাখি। এই 12.65 বিলিয়ন ডলারের প্রাথমিক ঋণটাই কিন্তু শেষ কথা নয়। আগামী 40 বছরে অন্তত 26 বার রিফুয়েলিং করতে হবে, আর প্রতিবার খরচ হবে 100 থেকে 150 মিলিয়ন ডলার। এর সাথে যোগ করুন বার্ষিক আরও 50 মিলিয়ন ডলারের পরিচালন ব্যয়। আর এসবের মধ্যেই দেশে অলস পড়ে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বাবদ সরকারকে প্রতি 100 মেগাওয়াটের জন্য বছরে গুনতে হচ্ছে 90 কোটি টাকা। এই বিশাল অঙ্কের বোঝা অর্থনীতি কিভাবে সামলাবে? এই পাহাড়সম খরচের পাশাপাশি চুক্তির একটা ধারা রীতিমতো ভয়ঙ্কর। যদি রূপপুরে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, চুক্তির শর্ত অনুযায়ী রোসাটম বা রাশিয়ার সরকারের কোনো আর্থিক বা আইনি দায়বদ্ধতা নেই। একদম পরিষ্কার হিসাব, কোনো ক্ষতিপূরণ তারা দেবে না। অর্থাৎ যে কোনো বিপর্যয়ের পুরো দায়ভার একা বাংলাদেশকে নিজের কাঁধেই বইতে হবে। আর তেজস্ক্রিয় বর্জ্য, এখানেও এক বিশাল আপোস করা হয়েছে। রাশিয়া হয়তো রিপ্রসেস করার জন্য অত্যন্ত উচ্চ মাত্রার স্প্যান্ড ফুয়েল ফেরত নিয়ে যাবে, কিন্তু নিম্ন আর মাঝারি মাত্রার বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্যগুলো, সেগুলো এই বাংলাদেশের মাটিতেই থেকে যাবে, হয়তো অনির্দিষ্টকালের জন্য। দীর্ঘমেয়াদে আমাদের পদ্মা অববাহিকা আর ভূগর্ভস্থ পানির জন্য এটি এক অকল্পনীয় ঝুঁকি। পর্ব 4, সংকটের দৃশ্যপট। চলুন দেখি পরিস্থিতির সবচেয়ে খারাপ হলে ঠিক কী ঘটতে পারে।
পরিসংখ্যান বলছে 2029-30 সাল নাগাদ দেশের বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রায় 58%ই সম্পূর্ণ অলস বসে থাকতে পারে। যখন রূপপুর একাই 2400 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে পুশ করবে, তখন এই অলস কেন্দ্রগুলো কোনো উৎপাদন ছাড়াই শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবে গিলে খাবে হাজার হাজার কোটি টাকা। অর্থনীতির উপর এটা আক্ষরিক অর্থেই একটা মারণাস্ত্র। আর যদি সত্যি মারাত্মক কোনো বিপর্যয় ঘটে, এর পরিণতি হবে ডমিনো এফেক্টের মতো। প্রথমত, স্বাধীন নজরদারি ছাড়াই দুর্ঘটনা ঘটবে। এত ঘনবসতিপূর্ণ একটা এলাকা থেকে রাতারাতি লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার কোনো পরীক্ষিত ব্যবস্থাই আমাদের নেই। চারপাশের নদী আর জলাশয়ে ছড়িয়ে পড়বে মারাত্মক তেজস্ক্রিয়তা। এবং সবচেয়ে নিষ্ঠুর সত্যটা হলো, প্ল্যান্ট পুরোপুরি বন্ধ হয়ে গেল, সেই বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ কিন্তু বাংলাদেশকে কড়াই গণ্ডায় শোধ করেই যেতে হবে। পর্ব 5, চূড়ান্ত পরিণতি। এত সব তথ্য আর উপাত্তের পর আমাদের সামনে একটাই প্রশ্ন এসে দাঁড়ায়: রূপপুর কি সত্যিই উদীয়মান বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানির এক দুর্দান্ত ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক, নাকি এটি এমন এক বিশাল ঋণ আর পরিবেশগত ঝুঁকির স্মৃতিস্তম্ভ, যার ফাঁদ থেকে বের হওয়া আগামী প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে? আগামী দশকে এই একটি প্রকল্পই নির্ধারণ করে দেবে দেশের অর্থনীতি আর নিরাপত্তার গতিপথ। সিদ্ধান্ত আর পরিণতি দুটোর ভারই এখন সবার সামনে। এটি রহস্য উন্মোচন।